হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি, সিনেমাটির নাম হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন দ্য ব্লাড লাইনস। এবং ফাইনাল ডেস্টিনেশন নামে যে সিনেমা সিরিজ রয়েছে, এটা হচ্ছে তার 6 নম্বর সিনেমা এবং খুব সম্প্রতি এই সিনেমাটি মুক্তি পেয়েছে। মোটামুটি নতুন সিনেমা, এজন্য আমাদের মেন কোনো চ্যানেলে না দিয়ে আমরা এই ছোট চ্যানেলে দিচ্ছি। তবে এখানে আগে একটা কথা বলে নিচ্ছি, যে সিনেমা আমি নিজে ভালো মতো বুঝতে পারি সেই সিনেমা আমি তোমাদের ভালো মতো বুঝাতে পারি, কিন্তু যেই সিনেমাটা আমি নিজেই বুঝতে পারি না বা আমার স্ক্রিপ্ট রাইটারও বুঝতে পারে না, সেই সিনেমা তোমাদের বোঝানো আমার জন্য টাফ হয়ে যায়। তো এইটা হচ্ছে ওইরকম একটা সিনেমা যেটা আমার স্ক্রিপ্ট রাইটারও খুব ভালো মতো বুঝিনি, আমিও খুব ভালো মতো বুঝিনি। তবে তারপরে যতটুকু বুঝেছি আমি চেষ্টা করবো বোঝানোর জন্য। তো যাই হোক, ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। আর ব্রেকটা স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ড্রোশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। গেম খেলে কেবল মজাই নয়, পেয়ে যান বিশাল আয়ের সুযোগ। মোস্ট প্লে দিচ্ছে দারুণ অফার আর অফুরন্ত সম্ভাবনা। মোস্ট প্লে বাংলাদেশ ও ভারতের সব থেকে মজার এবং বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম। এখানে রেজিস্ট্রেশন করলেই পেয়ে যাবেন 500 টাকা ফ্রি বোনাস, আর বন্ধুদেরকে রেফার করলে পাবে আনলিমিটেড 1200 টাকা পর্যন্ত বোনাস, এবং জন্মদিনের স্পেশাল গিফট 2000 টাকা পর্যন্ত বোনাসও পেতে পারো, এবং দৈনিক পিজি স্লটে 10% ক্যাশব্যাক বোনাস, আর দৈনিক 200% পোস্ট রিলোড বোনাস, এবং দৈনিক 650% স্লট বুস্ট এবং 13,000 টাকা পর্যন্ত বোনাস। আর এখানে সবচেয়ে দ্রুত ও নিরাপদ লেনদেন হলো বাংলাদেশের বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে সহজে ডিপোজিট এবং উইথড্র করুন। তো পিন কমেন্টে থেকে বিনামূল্যে মোস্ট প্লে অ্যাপটি রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমা শুরু হয় একটা ট্রেন ছাড়ার দৃশ্য দিয়ে, আর সেখান থেকে আমাদের নিয়ে যাওয়া হয় 1968 সালে, মানে বুঝতেই পারছো আজ থেকে প্রায় 60 বছর পূর্বে। আর ওই সময় আমরা দেখতে পাই পল তার গার্লফ্রেন্ড আইরিসের জন্য একটা সারপ্রাইজ প্রস্তুত করছে, আর সেটা হবে হচ্ছে একটা স্কাই ভিউ রেস্টুরেন্টে। চিন্তা করো 60 বছর আগে এরকম একটা রেস্টুরেন্ট। তো যাই হোক, যখন আইরিস রেস্টুরেন্টে দেখে ও তো খুব খুশি হয়ে যায় এবং এক্সাইটেড হয়ে যায়। আর রেস্টুরেন্ট যেহেতু নতুন হয়েছে, এটা প্রচারের জন্য ছবিও তোলা হয়, যেখানে পল, আইরিস এবং পিছনে লোকানো একটা ছোট্ট ছেলেকে আমরা দেখতে পাই। তো এরপর সবাই রেস্টুরেন্টে প্রবেশ করে, আর এই রেস্টুরেন্টের মেঝেটি সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি, যার মাধ্যমে নিচের দুনিয়াটা স্পষ্ট দেখা যাচ্ছিল। যদিও স্কাই ভিউ রেস্টুরেন্ট, শুধুমাত্র স্কাই না, এখানে তুমি মাটিও দেখতে পাবে। এবং এই রেস্টুরেন্টের মাঝখানে একটা লাইভ কিচেন থাকে, যেখানে শেফরা রান্না করছিল। আর ওভারঅল সবকিছু মিলিয়ে পরিবেশটা খুবই প্রাণবন্ত ছিল, মানুষজন নাচছিল, মদ খাচ্ছিল, পার্টির আনন্দ নিচ্ছিল। আহারে। তো যাই হোক, পার্টির মাঝে আইরিশ একটা গোলাপ বের করে এবং পলের জ্যাকেটের মধ্যে রাখে, কিন্তু সেই গোলাপের কাঁটায় তার আঙুল কেটে যায় এবং মাথা ঘুরতে থাকে। আর এটা দেখে রেস্টুরেন্টের সঙ্গীত শিল্পীর অদ্ভুত কিছু অনুভব হয়, আর সে চুপি চুপি আইরিশকে জিজ্ঞাসা করে, তুমি কি অসুস্থ, তুমি কি প্রেগনেন্ট? তো এই কথা শুনে আইরিশ অবাক হয়ে যায় এবং তার কাছে মনে হয়, হ্যাঁ রে, আমি তো পলের সাথে অনেকবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলেছি, তার মানে আমি প্রেগনেন্ট তো হতে পারি, এই কথা আমি পলকে বলবো। তো ওই পার্টির মাঝে আমরা দেখতে পাই আইরিশ সেই গায়িকার ছেলেকে দেখে, যে ছোট্ট একটা দুষ্ট ছেলে, এবং ওই বাচ্চাটাকে দেখে ওরও মনে হয় আমার যদি একটা বাচ্চা থাকতো এরকম। আর এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই পল আইরিশকে ছাদে নিয়ে যায় একটা রোমান্টিক মুহূর্তের জন্য, আর সেখানেই পল করে কি আইরিশকে বিয়ের জন্য প্রপোজ করে, আর আইরিশও খুব রাজি হয়ে যায়। পল এই কথা শুনে অনেক খুশি, মানে চিন্তা করো আজ থেকে 60 বছর আগে ওই দেশে এরকম হয়তো। তো যাই হোক, রেস্টুরেন্টে কিন্তু তখনও পার্টি চলছিল, মানুষজন তখনও নাচছে, কিন্তু ধীরে ধীরে কাচের মেঝেতে হালকা করে ক্র্যাক দেখা যায়। আর একটু আগে একটা ছেলে কয়েন ড্রস করেছিল, তো ওই কয়েনটা নিচে না গিয়ে ওটা গিয়েছে হচ্ছে এসির পাইপের ভেতরে, এবং সেটা ঘুরতে ঘুরতে সামনে এগিয়ে যায়। আর এর ফলে একটা বড় টেকনিক্যাল সমস্যা ঘটে, কাচের মেঝে ভেঙে পড়ে এবং অনেক মানুষ নিচে পড়ে যায়। আর তখন আমরা দেখতে পাই পল নিজেকে বাঁচানোর জন্য একটা ভাঙা কাচের টুকরো আঁকড়ে ধরে রাখে, কিন্তু তাতে তার হাত আরো কেটে যায় এবং অবশেষে সেও কাচ ভেঙে নিচে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। আর আইরিশের চোখের সামনে এই ভয়ঙ্কর দৃশ্য ঘটে, তবে তারপরে সে অল্পের জন্য বেঁচে যায় এবং একটা স্ট্রাকচার বিম ধরে ঝুলতে থাকে। আর এই দিকে কয়েনটি এখনো কিন্তু এসি ড্রাগটে ঘুরে বেড়াতে থাকে, এবং এরপর সেটা গিয়ে আটকা পড়ে হচ্ছে একটা গ্যাসের পাইপে, আর সেখান থেকে আগুন ধরে যায়। আর সেই আগুনে ওই রেস্টুরেন্টের যে গায়িকা মেয়েটি ছিল তার মৃত্যু হয়ে যায়, কিন্তু আইরিস একটা পিয়ানোর নিচে লুকিয়ে কোনো মতে নিজেকে বাঁচায়। আর তারপর সে লিফট পর্যন্ত পৌঁছায়, কিন্তু লিফট তো আগেই ভরে গিয়েছে, সবাই নামবে। তো এরপর লিফট যখন নামতে শুরু করে, আমরা দেখি লিফটটাও ব্লাস্টে ভেঙে পড়ে এবং লিফটের ভেতরে সবাই মারা যায়। আর তারপর আইরিস আবার উপরে ফিরে আসে এবং দেখতে পাই রেস্টুরেন্টের অর্ধেক অংশ খুবই ঝুঁকিপূর্ণ ভাবে ঝুলছে, এবং কিছু মানুষ এখন এটা কোনোভাবে ধরে রয়েছে। আর আইরিশ যে পিয়ানোটার নিচে লুকিয়েছিল, সেই পিয়ানোটাই মূলত পুরোটা স্ট্রাকচারকে ব্যালেন্স করে রেখেছে, মানে ওই পিয়ানো একটু নড়বড় হলেই পুরো স্ট্রাকচারটা ভেঙে পড়বে। আর ঠিক ওই মুহূর্তেই সেই কয়েনটা ডাক থেকে বের হয় এবং সোজা ওই পিয়ানোর মাথায় পড়ে এবং ব্যালেন্স নষ্ট হয়ে যায়, আর বাকি রেস্টুরেন্টও ধসে পড়ে। আর এর ফলে ওখানে যারা ছিল ঝুলেছিল তারা সবাই মারা যায়। আর তার পরের দৃশ্যে আমরা দেখতে পাই আইরিশ সেই দুষ্ট বাচ্চা ছেলেটিকে বাঁচাতে চাইছে, মানে গায়িকার ছেলেকে, কিন্তু ঠিক তখনই আবার মেঝে ভেঙে পড়ে। আর তখন আইরিশ দুটো রডের মাঝখানে তার আংটি দিয়ে নিজেকে সাপোর্ট তৈরি করে আটকে রাখে, কিন্তু একটু পরে আংটিটা ফসকে যায় এবং আইরিশ আর ওই ছেলেটি দুজনই নিচে পড়ে মারা যায়। আর তখন একটা প্রবল
চিৎকার শুনতে পাই আমরা। আর আমরা দেখতে পাই স্টেফানি নামের একটা মেয়ে এই সবকিছু স্বপ্ন দেখেছে, আর ওই মুহূর্তে সে ছিল ক্লাসরুমে। তো তার এই হঠাৎ চিৎকারে সবাই বিরক্ত হয়ে যায় এবং প্রফেসর তাকে বকাঝকা করে। আর এরপর আমরা স্টিফানিকে বলতে শুনি সে প্রায় নাকি এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখে। আর এরপর রাতে আবারও একটি দুঃস্বপ্নে স্টিফানির ঘুম ভেঙে যায় আর সে ভয় পেয়ে উঠে বসে এবং তার রুমমেট তখন তাকে পরামর্শ দেয়, তোমার তো অনেক বড় একটা সমস্যা হয়ে গিয়েছে, তুমি এক কাজ করো, তোমার পরিবারের কারোর সাথে বিষয়টি আলোচনা করো এবং বাংলাদেশে গিয়ে একটা কবিরাজের পানি পড়া খাও। তো এই কথা শোনার পরে স্টিফানি করে কি তার মামা বাড়িতে যায়, আর কি ওর মায়ের ভাইয়ের বাড়ি। আর সেখানে ওকে সবাই অনেক ভালোবাসে এবং স্টিফানিকে স্বাগত জানায়। তো ওখানে স্টিফানির যে কাজিনরা ছিল তাদের সাথে অনেক ভালো সময় কাটায় এবং এরপর সে মামার কাছে জানতে চায় আপনি আইরিশ সম্পর্কে বলুন, কারণ আইরিশ নামের একজন বারবার আমার স্বপ্নে আসছে। তো এখানে আমরা জানতে পারি যে আইরিশ ছিল হচ্ছে স্টিফানির গ্র্যান্ডমা, মানে নানি, যাকে আমরা আর কি সিনেমার শুরুতে দেখেছি। কিন্তু আইরিসের নাম শুনে ওর মামা রেগে যায় এবং তিনি বলেন আইরিস আমাদের কাছে এখন মৃত, সে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল এবং পরিবার ছেড়ে আমাদেরকে ছেড়ে দিয়ে সে একটা দ্বীপে বসবাস করা শুরু করেছে। আর আইরিশের জন্য তোমার মায়েরও হয়তো মানসিক ভারসাম্য নষ্ট হওয়া শুরু হয়েছে এবং সেও পরিবার ছেড়ে আবল তাবল হয়ে গিয়েছে। তো তার ব্যাপারে আমি আর কিছুই বলতে চাই না, তুমিও যদি সেখানে যাও তুমিও পাগল হয়ে যাবে। কিন্তু ওর মামি যখন এই কথা শুনে সে চুপি চুপি স্টেফানিকে মানে সমর্থন করে যে কি জানতে চাস, তোর কি কি জানতে হবে। তো তিনি লুকিয়ে করে কি আইরিস মানে ওর দাদি যে চিঠিমিঠি পাঠাতো, ঠিকানা, আগের ছবি, ব্যক্তিগত জিনিস সব স্টিফানের হাতে তুলে দেয়। আর ওই জিনিসগুলোর মধ্যে একটা ছবি ছিল যেটা হচ্ছে পল আর আইরিসের আজ থেকে 60 বছর আগে সেই স্কাইভিউ রেস্টুরেন্টের সামনে তোলা ছবি। তো সেই একই জায়গা এবং একই দৃশ্য দেখে স্টিফানি তো অবাক হয়ে যায় যে হুবহু কিভাবে এটা আমি স্বপ্নে দেখলাম। তো এখান থেকে স্টিফানি আইরিসের ঠিকানা পেয়ে সত্যটা জানার জন্য সেই দ্বীপে চলে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় চারপাশে ভাঙাচোরা ঘর এবং নিস্তব্ধতা। এবং এরপর স্টিফানি আইরিসের নাম ধরে ডাকে। আর এরপর তারা যখন মুখোমুখি হয় তখন স্টিফানি তার পরিচয় দেয় আর ওর পরিচয় শুনে আইরিস অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং স্টিফানিকে নিয়ে ঘরে যায়। তো যাই হোক এখানে আইরিশ স্টিফানির কাছে তার মায়ের কথা জিজ্ঞাসা করে, মানে ওর মেয়ের কথা। তো স্টিফানি সব খুলে বলে যে আমার মা তো ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গিয়েছে। আর তারপর স্টিফানি আরো বলে আমি খুব বড় একটা সমস্যায় রয়েছি, আমি প্রতিদিন একটা স্বপ্নই দেখি, সেটা হচ্ছে স্কাইভিউ রেস্টুরেন্ট ধসে পড়ছে, আপনি আর পল মারা যাচ্ছেন। তো এইটার উত্তর আইরিশ ধীরে ধীরে বলে আমিও সেই একই স্বপ্ন দেখতাম আর ওই স্বপ্নগুলো দেখার কারণেই আমি ভয়ে ভয়ে সেই দুর্ঘটনাটা ঠেকাতে পেরেছিলাম আর এর জন্য আজকে আমি বেঁচে রয়েছি। আসলে ওই ছোট ছেলেটার হাত থেকে যে কয়েনটা পড়বে এবং এই ধ্বংসযজ্ঞ ঘটবে তার আগে আমি কয়েনটা নিয়ে গিয়েছিলাম এবং মাইকে সবাইকে সতর্ক করে দিয়েছিলাম যে আস্তে নাচো না হলে গ্লাস ভেঙে যেতে পারে। তো যাই হোক স্টিফানি এই কথা শুনে অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে তার মানে আপনারা সবাই বেঁচে গিয়েছিলেন, কারো কিছুই হয়নি? আইরিশ মাথা নেড়ে বলে হ্যাঁ, কিন্তু তার সাথে এটাও যোগ করে মৃত্যু এত সহজে হার মানে না এবং ওই দিন যারা বেঁচে গিয়েছিল তারা পরবর্তীতে সবাই কোনো না কোনো উপায়ে মারা গিয়েছে আর সেই মৃত্যু এখন বেঁচে যাওয়া মানুষদের সন্তানদের পেছনে লেগেছে। আর আমার পলও অজানা একটা রোগে মারা গিয়েছে আর এখন আমার পালা চলে এসেছে। তো যাই হোক আইরিসের ব্যাপারটা হচ্ছে ওর বয়স তো অলরেডি মনে করো 70-80 হয়ে গিয়েছে, মিনিমাম 80 বছর হয়েছে। ফেরার বাঁচার কি আছে সিরিয়াসলি, আমার এখনই বাঁচতে ভালো লাগে না। তো যাই হোক আইরিশ এখানে আরেকটা কথা বলে যে আমি এ কারণেই নিজেকে এই দ্বীপে বন্দী করেছি যাতে আমি আমার পরিবারকে বাঁচাতে পারি, কারণ আমি যদি কোনোভাবে মারা যেতাম তাহলে সেই মৃত্যুটা তোমাদের পিছনে ছুটবে, তোমার মামা, তোমার মা, তোমার মামাতো ভাই, তোমার ভাই তোমার পিছনে ছুটবে। তো এই জন্য আমি দ্বীপে এক অবস্থায় রয়েছি যাতে আমি এখানে অন্তত আনইউজুয়াল ভাবে না মরি এবং যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তোমরা সেফ থাকবে। তো স্টিফেনি তখন জিজ্ঞাসা করে তাহলে আমি কেন এই ভয়ঙ্কর স্বপ্ন বারবার দেখি যেটা 60 বছর আগে হবার ছিল কিন্তু হয়নি? তো আইরিশের উত্তরে বলে তার মানে সেই মৃত্যু মানে আমাদের ভাগের মৃত্যু এখন তোমাদেরকে খুঁজছে। তো এরপর আইরিশ করে কি একটা পুরনো বই স্টিফানির হাতে দেয় যেখানে লেখা ছিল কিভাবে ওই টাওয়ার ঘটনায় বেঁচে যাওয়া মানুষগুলো একে একে পরে মারা গিয়েছে এবং কিভাবে এই মৃত্যু থেকে বা মৃত্যুকে ধোকা দেওয়া সম্ভব। কিন্তু স্টিফানি ও নানির এসব কথায় বিশ্বাস করে না। বাট চলে যাওয়ার সময় আইরিশ বলে তোমার বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে আমি বাইরে আসছি। আর এরপর আইরিশ বহু বছর পর প্রথমবারের মতো কেবিনের বাইরে আসে আর তারপর সে স্টিফানিকে আরো একটা বই দেয় এবং বলে দেখো এবার মৃত্যু আমার পেছনে আসবে, সেটা যেভাবেই হোক তুমি এটা নিজের চোখেই দেখতে পাবে আর এই বইটি হচ্ছে তোমার বাঁচার একমাত্র উপায়। তবে তারপরও স্টিফানি কিছুতেই বিশ্বাস করে না। কিন্তু আইরিশ তখন চ্যালেঞ্জের মতো করে বলে ঠিক আছে তুমি দেখো আমি কিভাবে মারা যাই। আর ঠিক তখনই কাছাকাছি কোথাও গ্যাস লিক হয় এবং এক একে জিনিসপত্র নষ্ট হতে শুরু করে এবং ভারী একটা চেন এসে বিভৎসভাবে আইরিশকে আঘাত করে এবং এরপর পেছন থেকে কিছু ধারালো একটা বস্তু এসে ওর শরীরে বিঁধে যায় এবং আইরিশ এখানেই মারা যায়। মানে চিন্তা করো যে আজ থেকে 60 বছর আগে সবাইকে বাঁচিয়েছিল সে আজকে নিজেই মারা গেল। তো যাই হোক এই মৃত্যু দেখে স্টিফানি তো ভয় পেয়ে যায় এবং তার কাছে মনে হয় এটাই সত্য, ওর নানি সত্যি কথাই বলেছে। তো 2 দিন পরে আইরিসের শেষকৃত্য অনুষ্ঠান হয় যেখানে স্টিফানের মাও অনেক বছর পরে এসেছে এখানে আর তিনি বলেন এবার হয়তো আমার পালা, কারণ ব্লাড লাইনে আমি এবার রয়েছি। তো স্টিফানি যখন এই কথা শুনে সে তার মাকে বাঁচানোর জন্য তার নানির দেওয়া বইটা পড়া শুরু করে এবং বইয়ের ভেতরে সে খুঁজে পায় সেই কয়েনটা যেটা দিয়ে 60 বছর আগে আইরিশ পুরো ডিজাস্টারটা থামিয়ে দিয়েছিল, মানে ওই ধ্বংসযজ্ঞটা থামিয়ে দিয়েছিল। তো স্টিফানি বুঝতে পারে এই কয়েনটা খুবই গুরুত্বপূর্ণ এবং সে তাড়াতাড়ি নিজের পরিবারকে কল করার চেষ্টা করে কিন্তু কেউ কল ধরে না। আর এদিকে পরিবারের সবাই একটা পার্টিতে ব্যস্ত আর ওই পার্টিতে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে এবং আমরা দেখি একটা গ্লাস ভেঙে একটা টুকরো
একটা বরফের বালতিতে পড়ে এবং ধীরে ধীরে আশেপাশের জিনিসপত্র নিজে নিজেই নড়তে থাকে। মানে দেখে মনে হচ্ছে হয়তো সৃষ্টিকর্তা এদেরকে মারার জন্য কোন একটা ফাঁদ তৈরি করছে। আর এরপর একসময় হুট করে মামার হাত থেকে গ্লাসটা পড়ে যায় এবং একটা ধারালো কাচের টুকরো তার পায়ে বিঁধে যায়। তো ব্যথায় তিনি পিছিয়ে যান এবং নিচে পড়ে যান। আর এই ঝাঁকিতে কি হয়, ওখানে একটা ঘাস কাটার মেশিন ছিল, সেটা নড়ে ওঠে এবং হঠাৎ করেই সেই মেশিনটা গিয়ে করে কি মামার মুখের উপর গিয়ে পড়ে এবং নগদ মামার মৃত্যু হয়ে যায়। মানে বুঝতেই পারছো আইরিশের ছেলের মৃত্যু হলো, মানে ব্লাড লাইন হিসাবে ওর ছেলের মৃত্যু হলো। তো এই ঘটনায় পার্টির সবাই তো ভয় পেয়ে যায় এবং স্টিফানি ভয় পেয়ে পরিবারকে জানায় নানি ঠিক কথা বলেছিল, মৃত্যু আমাদের সবাইকে টার্গেট করছে। এবং সে বলে স্কাই ভিউ রেস্টুরেন্টের ঘটনার পর যেসব মানুষ বেঁচে গিয়েছে, মৃত্যু এখন তাদের ভবিষ্যৎ প্রজন্মকে খুঁজে বের করছে। যেমন প্রথমে নানি মারা গেলেন, এখন তার বড় ছেলে, আর এবার তার সন্তানদের পালা। এবং স্টিফানি এর সাথে আরো বলে যদি আমার মা মারা যায় তার মানে তার পরবর্তী টার্গেট আমি হব। মানে বিষয়টা বুঝিয়ে বলি, মানে এটা ব্লাড লাইন হিসেবে চলবে মৃত্যুটা। নানি মারা গিয়েছে আর এই কারণে নানির ছেলে মারা গিয়েছে, তা আর এখন নানির ছেলের ছেলে মেয়েরা মরবে। কিন্তু স্টিফানির কথা কেউ বিশ্বাস করে না, বিশেষ করে উল্টো ওর কাজিনরা খুব রেগে যায়। ওরা বলে তুমি কি পাগল নাকি যে আমার আব্বার মৃত্যু নিয়ে ঠাট্টা করছো? কিন্তু ওদের মধ্যে শুধু একজন মানুষ স্টিফানির কথা বিশ্বাস করেছিল, আর সেটা হচ্ছে স্টিফানির নিজের মা। তবে ওর মায়ের সাথে অত ভালো সম্পর্ক ছিল না, কারণ ছোটবেলায় ফেলে রেখে গিয়েছিল। তো এর জন্য খুব একটা আন্তরিকতা ওদের মধ্যে নেই আর কি। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই স্টিফানির যে বড় মামার ছেলে, বড় ছেলে, সে নিজের পিয়ার্সিং এর দোকানে কাজ করছিল। আর দিন শেষ হতে সে করে কি নিজের হাতে নিজের বাবার স্মৃতিতে একটা ট্যাটু করায়। আর ওই মুহূর্তে তার নাকে আমরা একটা নোজ রিং দেখতে পাই। আর এরপর সে যখনই দোকানের ভেতরে ঘোরাঘুরি করছিল তখনই ওই ফ্যানের সাথে একটা চেন লাগে এবং ওই চেনটা লেগে ঘুরতে থাকে। আর ওই চেনটা ওর নোজ রিং এর সাথে লেগে যায় এবং সেটা টানতে শুরু করে। আবার দোকানের এক কোনায় পড়েছিল হচ্ছে কেরোসিন এবং এই ঘটনায় হুড়োহুড়িতে লাইটারও নিচে পড়ে আগুন ধরে যায়। মানে ফাইনাল ডেস্টিনেশনের সিনেমাগুলো যারা দেখেছো তারা বুঝতে পারবে যে এগুলো কিভাবে হয়, মেকানিজমটা কিভাবে হয়। তো যাই হোক, ছেলেটি যদিও কোনোভাবে নিজেকে সেই চেন থেকে ছাড়িয়ে নেয়, কিন্তু এরপর সে পড়ে যায় আগুনের মধ্যে। আর তারপর মুহূর্তের মধ্যে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আর এরপর স্টিফানি যখনই খবর পায় যে ও বড় মামার বড় ছেলে আগুনে পড়েছে, তখনই ও ঘটনাস্থলে দৌড়ে পৌঁছায়। কিন্তু রাস্তায় ওর বড় মামার ছেলেকে দেখতে পায়, মানে ওর গাড়ির সামনে এসে পড়েছে। তো অবাক হয়ে যায় ও যে বেঁচে রয়েছে কিভাবে। আর স্টিফানিও জোরে ব্রেক কষে আর ওই ওর মামাতো ভাইকে বাঁচিয়ে নেয়। আর এরপর এই কথা বলতে শুরু করে যে তোর কিন্তু সেভে থাকতে হবে, তুই যদি মারা যাস তাহলে ব্লাড লাইন আকারে কিন্তু এটা তোর ছোট ভাই ছোট বোনের দিকে চলে আসবে। বাট ওর কাজিন তো কথা বিশ্বাসই করে না। আর ওই মুহূর্তে দেখা যায় একটা ট্রাক আসে, বিশাল একটা গর্জন করে চলে যায়। আর ওর বড় মামার ছেলের তেমন কিছুই হয় না। আর তখন ওর বড় মামার বড় ছেলে হেসে বলে দেখলি তো আমি বলেছিলাম না কিছুই হবে না আমার। কিন্তু স্টিফানি তখনও তো আতঙ্কে ছিল, ও চারিদিকে চোখ বুলিয়ে সম্ভাব্য যে কোনো কিছুর মাধ্যমে বিপদ হতে পারে এরকম কিছুর খোঁজ করছিল। আর ঠিক তখনই একটা পুরনো ট্রাক ওদের পাশ দিয়ে চলে যায়। তো স্টিফানি তখন ওর মামাতো ভাইকে সতর্ক হতে বলে, ট্রাকের কাছ থেকে দূরে থাকতে বলে। কিন্তু ওর বড় মামাতো ভাই করে কি ট্রাকের কাছাকাছি চলে আসে এবং উদাসীন ভাবে বলে আরে কিচ্ছু হবে না, ভয় পাস নেই, কি কুসংস্কার নিয়ে রয়েছিস। আর ওইদিকে ওর ছোট বোন যে আর কি লাইন হিসাবে ওর পরে সে হাঁটছিল, আর হঠাৎ করে ও একটা বলের সঙ্গে ধাক্কা খায় এবং সিটকে পরে হচ্ছে ওই পুরনো ময়লা ট্রাকের ডাস্টবিনের মতো, অটোমেটিক ডাস্টবিনের মতো। আর তখন ওই স্যানিটেশন কর্মীরা করে কি ওই ট্রাকটা চালু দেয় এবং ময়লা ফেলতে শুরু করে। তো বুঝতেই পারছো কি হবে, ওকে ডাস্টবিনের ভিতর ফেললেই তো মেশিন চালু হলে একবারে ছেঁচা হয়ে নাই হয়ে যাবে, আদা ছেঁচা হয়ে যাবে। তো তিনজনই এটা দেখে ভয় পেয়ে যায় এবং দৌড় দেয় ট্রাক থামাতে। এবং স্টিফানি তো কোনো কিছু না ভেবে ট্রাকের উপরেই লাফিয়ে পড়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। কিন্তু যতক্ষণ ও ট্রাকের উপরে ওঠেও দেখতে পায় ট্রাকের ভেতরে ক্র্যাশিং সিস্টেম চালু হয়ে গিয়েছে এবং মেয়েটাকে অলরেডি মেশিনটা টেনে নিয়ে গিয়েছে এবং স্টিফানির হাতে শুধুমাত্র ওর হাতটা পড়ে থাকে। ওর আর এটা দেখেও তো মারাত্মক ভয় পেয়ে যায়। আর তখন ওর ভাই কাঁদতে কাঁদতে বলে তুই ঠিকই বলেছিলি। কিন্তু এবার স্টিফানি ওকে আর থামায় না এবং বুঝতে পারে এখানে কোন একটা ভুল হচ্ছে। স্টিফানি বলে যার মরার কথা ছিল সে মরলো না, কিন্তু ওর ছোট বোন মারা গেল কিভাবে। বাট তখন ওর মামি এসে বলে আসলে সবচেয়ে সত্যি কথা হচ্ছে কি তোর বড় মামার বড় ছেলে তোর বড় মামার সন্তান নয়, ওটা আমি আরেকজনের কাছ থেকে নিয়েছিলাম। মানে চিন্তা করো কেমন কথা। আর এর জন্য তোর বড় মামার বড় ছেলে এই ব্লাড লাইনের নয়, কিন্তু তোর যে মামাতো বোন সে তোর বড় মামার সন্তান ছিল, ব্লাড লাইন হিসেবে সেই আমাদের বড় সন্তান। আর এই কথা শুনে স্টিফেনি তো ডাবল শক খায় এবং এখন বাকিরাও বিশ্বাস করতে শুরু করে যে এটা ব্লাড লাইন আকারে মানুষকে অ্যাটাক করছে, মানে মৃত্যুটা আর কি। আর তখন যে মেয়েটি মারা গিয়েছে তার ছোট ভাই বলে তার মানে এবার আমার পালা, কিন্তু আমি তো মরতে চাই না, তোমরা কি প্লিজ আমাকে সাহায্য করবে। স্টিফানি বলে হ্যাঁ অবশ্যই, আমি তোকে বাঁচাতে চাই, কিন্তু আমি জানি না পরবর্তীতে কি হবে। আর এখানে লক্ষ্য এই ছেলেটা যদি মারা পড়ে তারপরেই চলে আসবে হচ্ছে এই ব্যাপারটা স্টিফেনিদের ফ্যামিলিতে, মানে স্টিফেনের মা মরবে আর কি, তারপর স্টিফেনিরা মরবে। তো যাই হোক, ওই ছেলেটা বলে তুমি তো অনেক কিছু বুঝো জানো, তুমি চারিদিকে মনোযোগ দাও, চোখ খোলা রাখো, তাহলে আমাকে বাঁচাতে পারবে। আর তখনই স্টিফেনির মনে পড়ে তার দাদি আইরিশ একবার একটা লোকের কথা বলেছিল যে ওই আজ থেকে 60 বছর আগে সেই লোকটাও প্রাণে বেঁচে গিয়েছিল এবং এখনো বেঁচে রয়েছে এবং সে বর্তমানে একটা হসপিটালে কাজ করছে। আর তার নাম হচ্ছে জিনি এবং সে কোনোভাবে মৃত্যুকে ফাঁকি দিতে পেরেছিল। তো এই জন্য সবাই ঠিক করে তাকে খুঁজে বের করতে হবে। আর এরপর তারা যখন সেখানে পৌঁছায় সেখানে গিয়ে আইরিশ করে কি জিনিকে জেডি নামে ডাকে। তো জেডি নাম শুনে জিনি নামের ওই লোকটা তো চমকে ওঠে, কারণ শুধুমাত্র আইরিশই তাকে এই নামে ডাকতো, আইরিশ মানে নানি আর কি। তো ওরা তখন জিজ্ঞাসা করে তুমি আমার এই জেডি নাম কোথায় পেলে এবং
তোমরা কি আইরিসকে কোনোভাবে চেনো? তো এর উত্তরে স্টিফেনি বলে আইরিস হচ্ছে আমার নানি, কিন্তু আইরিস এসে নয়। আর তখন যিনি তার নিজের পরিচয় দেওয়া শুরু করে, আই মিন জেডি, যে 60 বছর আগে টাওয়ার ধ্বংসের সময় আমিও ছিলাম এবং আমি সেই গায়িকার সন্তান ছিলাম। আর এটা শুনে স্টিফানির সব মনে পড়ে যায় এবং সে জেনিকে চিনতে ফেলে যে বইতে তো ওর ব্যাপারে লেখা রয়েছে। আর তারপর যিনি আরো বলে, অনেক বছর আগে আইরিস আমার কাছে একবার এসেছিল তার স্বামী পলকে বাঁচানোর জন্য, কিন্তু অনেক চেষ্টা করেও আমরা তাকে বাঁচাতে পারিনি। তো স্টিফানি তখন জিজ্ঞাসা করে, এমন কেউ কে আছে যে এই মৃত্যুকে ফাঁকি দিয়ে বেঁচে গিয়েছিল বা কোনো সিস্টেম আছে? যিনি তখন বলে, হ্যাঁ দুজন এরকম পেরেছে, তবে তুমি যেমনটা ভাবছো ব্যাপারটা এরকম নয় যে একেবারে মৃত্যুকে ফাঁকি দিতে পারবে, এরকম নয়। কিরকম হবে, মৃত্যু প্রথমে তাকে নিয়ে যাবে কিন্তু পরে কোনোভাবে সে আবার জীবিত হয়ে যাবে মিরাকেল ভাবে, এবং বেঁচে যাওয়ার পরে তারপর মৃত্যু তাকে দ্বিতীয়বার আর নিতে আসেনি। তো বিষয়টা কেমন, ধরো অনেকে পানিতে পড়ে যায় না, একেবারে মনে করো পানিতে পড়ে গিয়েছে, মারাই গিয়েছে ঘোষণা দেওয়া হয়, তারপর আবার জান ফিরে আসে, অনেকটা এরকম। তো স্টিফানি তখন সাহায্য চায় জিনির কাছে, আর জিনি তখন বলে, দেখো আমিও একবার মৃত্যুকে ফাঁকি দিয়েছিলাম, কিন্তু তারপরও আমার দেখো ক্যান্সার হয়ে গিয়েছে, আর একদিন আমাদের সবাইকেই তো মরতে হবে, আর এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত গন্তব্য বা ফাইনাল ডেস্টিনেশন। তবে তার আগ পর্যন্ত আমাদের হাতে যতটুকু সময় রয়েছে ততটুকু সময় আমাদের ভালো মতো কাটানো উচিত। কিন্তু তখন স্টিফেন রিকে বলে, হালার পর তুই 70 বছর জীবন কাটায় এখন তুই আমাদের জ্ঞান দিতেছস, হ্যাঁ, যে ফাইনাল ডেস্টিনেশন, আমরা হচ্ছে কচি 17 বছরের মানুষ। তো যাই হোক, সবাই দুঃখে ভেঙে পড়ে। আর তখন স্টিফানির বড় মামাতো ভাইয়ের মাথায় একটা ঝুঁকিপূর্ণ আইডিয়া আসে। সে তার ছোট ভাইকে বাঁচানোর জন্য একটা প্ল্যান করেছে। প্ল্যানটা হলো, ওর ছোট ভাইয়ের চীনাবাদামে মারাত্মক অ্যালার্জি, তো ওর ভাইকে এমন চীনাবাদাম খাওয়াবে যাতে মারাত্মক অ্যালার্জি হয়, আর তারপর ও যখন প্রায় কোমায় চলে যাবে, কোমা থেকে ওকে ওষুধ দিয়ে জাগিয়ে তুলে নিয়ে আসবে, আর এর ফলে মৃত্যুকে ফাঁকি দেওয়া যাবে। তো যেই কথা সেই কাজ, ওরা যায় হচ্ছে হসপিটালে, কিন্তু ওখানে গিয়ে একটা ভ্যান্ডিং মেশিন থেকে ওরা কিছু কেনে, কিন্তু ওই ভ্যান্ডিং মেশিনটা কাজ করা বন্ধ করে দেয়, এর জন্য জোর করে খোলার চেষ্টা করে, আর এর ফলে যেটা হয়, একটা স্ক্রু ঢিলা হয়ে যায়, স্প্রিং বাইরে চলে আসে। আর এরপর ওরা যখন একটা রুমে যায়, তখন সে তার ছোট ভাইকে বলে, মানে ওই বড় মামাতো ভাই, তুই এখানেই থাক, আমি তোর জন্য আগে অ্যান্টি অ্যালার্জি ইনজেকশন নিয়ে আসছি, তুই অজ্ঞান হয়ে গেলে আমি তোকে, বা জ্ঞান হারিয়ে গেলে আমি তোকে ইনজেকশনটা দেবো। কিন্তু যাওয়ার সময় সে দেয়ালে হাত লাগিয়ে ভুল করে কয়েকটা বোতাম চেপে দেয়, যে কারণে ওখানে থাকে এমআরআই মেশিন চালু হয়ে যায়। আর এর কিছুক্ষণ পরেও যখন ইনজেকশন আর হুইল চেয়ার নিয়ে ফিরে আসে, তখন ওর ভাইকে বলে, এখনই পিনাট চকলেট খা। কিন্তু ওই মুহূর্তে হঠাৎ করে এমআরআই মেশিনের তীব্র ম্যাগনেটিক ফিল্ড সক্রিয় হয়ে যায়, এবং তোমরা কিন্তু অবশ্যই জানো এমআরআই মেশিন কিন্তু খুবই ডেঞ্জারাস মেশিন, ওখানে ম্যাগনেট আকর্ষণ করে এরকম কোনো কিছু থাকলে সেটা টেনে নিয়ে যাবে। তো যাই হোক, স্টিফানির বড় কাজিনের শরীরে অনেকগুলো পিয়ার্সিং ছিল, মানে জায়গায় জায়গায়, মনে করো নাকে, নিপলে, তারপরে হচ্ছে পিনিসে, সব জায়গায় মনে করে খালি রিং আর রিং। তো মনে করো শালারে টেনে নিয়ে যায় এমআরআই মেশিনের দিকে, এবং হুইল চেয়ারটাও হাওয়ায় চলে যায়, এবং ভয়ঙ্কর একটা ঘটনায় কি হয়, দুজনে মেশিন আটকে যায়। আবার ছোট ভাইতে তোমার মনে করো বাদাম খেয়ে ফেলেছে, ওর ভেতরও তো শুরু হয়ে গিয়েছে অ্যাকশন। তবে অবস্থা বেগতিক দেখেও করে কি কোনো রকমে ওই ইনজেকশনটা নিতে পারে এবং কিছুটা সুস্থ হয়। তো এখানে কি হয়, মৃত্যু করে কি ওর বড় ভাইকে নিয়ে যায়, ওকে নিয়ে যায় না। তো মনে করো আশ্বস্ত হয় যে বেঁচে গেলাম, কিন্তু তখনই কি হয়, ওই যে ভ্যান্ডিং মেশিনের যে তোমার একটা স্প্রিং বেরিয়েছিল, তো ওই এমআরআই মেশিন করে কি সেই স্প্রিংটাকে টানে, এবং সেই স্প্রিংটা করে কি ওর বুকের ভেতর দিয়ে ঢুকে এবং ও মারা যায়। তো এত কিছু করার পরেও মৃত্যু ওদের দুজনকেই নিয়ে যায় আর কি। ওর বড় ভাইকে নিয়ে যায় হচ্ছে বোনাস, যে তুই ওকে বাঁচাতে চাইলি কেন। তো স্টিফানি এই ঘটনায় ভয় পেয়ে যায় এবং ওর মাকে গিয়ে বলে, তার মানে মা এবার তোমার পালা। এবং এখানে স্টিফানি ওর মাকে বলে, মা আমার মনে হয় নানি যে ঘরে থাকতেন তোমারও সেই ঘরে যাওয়া উচিত, কারণ সেখানে সে অনেক বছর নিরাপদে ছিলেন, এমন ভাবে তিনি ওই ঘরটা সাজিয়েছিলেন যেখান থেকে মরার কোনো সিস্টেমই নেই বা ওরকম রিস্ক কম। তো স্টিফানির মা রাজি হয়ে যায়। আর এরপর স্টিফানি যখন ওই বইটা তুলতে যায়, তখন একটা কয়েন পড়ে যায়, ও খেয়াল করে না, কিন্তু ওই কয়েনটা একটা বৃদ্ধা মহিলা পায় এবং পার্সে রেখে দেয়। আর এরপর আমরা দেখি স্টিফানি করে কি দ্রুত নানির বাড়িতে পৌঁছায় এবং মা আর ভাইকে বলে ভেতরে যেতে। আর ওরা যখন ঘরের ভেতরে ঢুকে, ওদের আইডিয়াও ছিল না ঘরের ভেতর ওই যে ওর নানি যখন মারা গিয়েছে তখনই তো উপরে গ্যাস লিক হয়েছিল, এবং এরপর যেটা হয়, একটা ইলেকট্রিক তার থেকে স্পার্ক হয়, আগুন লেগে যায়, বিশাল একটা বিস্ফোরণ ঘটে, এবং স্টিফানের গাড়ি যেটা বাইরে ছিল সেটা দুম করে পানিতে পড়ে যায়। আর স্টিফানিও তো গাড়ির ভেতরে ছিল, সে সাঁতরে বাঁচার চেষ্টা করে। আবার ওই দিকে ঘরের ভেতর ওর মা আগুন আটকা পড়ে গিয়েছে। আবার এদিকে বাইরে থাকার ভাই দেখতে থাকে যে একটা ভেঙে পড়া টাওয়ার স্টিফানের উপর পড়তে চলেছে, কিন্তু ওর খেয়াল নেই যে ওর নিজেও বিপদে রয়েছে। বাট তখনই ওর মা বাইরে আসে এবং ভাইকে ধাক্কা মেরে বাঁচিয়ে দেয়, কিন্তু ওই জিনিসটা পরে হচ্ছে ওর মার উপরে এবং ওর মা নগদ মারা যায়। তো তখন স্টিফানির ভাই বুঝতে পারে যে এইবার আমার বোনের পালা, মানে আমাদের স্টিফানির পালা, আর তারপর আমার বোন মারা গেলে আমার পালা। তো এটা বুঝতে পেরেও করে কি পানিতে ঝাঁপ দেয় এবং স্টিফানিকে বাইরে নিয়ে আসে, এবং স্টিফানি কিন্তু এখানে নিঃশ্বাস নিচ্ছিল না, মনে করো মৃত্যু হয়ে গিয়েছে এরকম একটা ব্যাপার। কিন্তু অনেক সিপিআর দেওয়ার পরে স্টিফানি অলৌকিকভাবে বেঁচে ওঠে এবং ওরা অনেক খুশি হয় যে ফাইনালি ওরা মৃত্যুকে হারিয়ে দিয়েছে, এখন ব্লাড লাইন অনুযায়ী ওদের আর মৃত্যু হবে না, বেঁচে গিয়েছে ওরা। কিন্তু ওদের খারাপ লাগে এটা ভেবে যে ওর মা, মামা এবং মামাতো ভাই, মামাতো বোন কিভাবে মারা গিয়েছে। তো যাই হোক, দৃশ্য পাল্টায়, অনেক দিন কেটে গিয়েছে, জীবন স্বাভাবিক হয়ে গিয়েছে। আর আজ স্টিফানির ভাই চার্লির গ্রাজুয়েশন পার্টি, আর স্টিফানিও খুব খুশি ছিল এবং সে তার পকেটে একটা লাল গোলাপ রাখে, কিন্তু তখনই গোলাপের কাঁটা ওর হাতে বিঁধে এবং রক্ত বের হয়। আর ঠিক যেমনটা আইরিশ 60 বছর আগের একটা ভিশনে দেখেছিল। আর তখন স্টিফানের মনে হয় তার মানে কি ওই মৃত্যু আবার অ্যাক্টিভ হয়ে গেল, আবার নতুন করে ফিরে আসছে। আর অন্যদিকে সেই কয়েন যা আগে আইরিসের কাছে ছিল, যেটা এখন
ওই বৃদ্ধার কাছে রয়েছে। সে যখন পার্স খুলে মানে ভিক্ষা দেওয়ার জন্য, তখন সেই কয়েনটা পড়ে যায় এবং পড়ে গিয়ে ট্রেনের ট্র্যাকে আটকায়। আর ওই মুহূর্তে ট্রেনের হচ্ছে লাইন চেঞ্জ করার জন্য সুইচ দেওয়া হয়েছিল, ট্র্যাকের সুইচ। আর এবং এই কারণে কি হয়, ট্রেনের লাইনটা পুরোপুরি এক জায়গায় আটকাতে পারে না। তোমরা তো অবশ্যই জানো যে ট্রেন কিভাবে চলে, ট্রেন তো অনেক বেশি বাগাতে পারে না, তখন কি করতে হয়, লাইনটা চেঞ্জ করে দিতে হয় সুইচ দিয়ে। তো ওই সুইচের মধ্যে মনে করো কয়েনটা পড়েছে, যার জন্য লাইনটা ভালো মতো লাগেনি। আবার এইদিকে আমরা দেখি স্টিফেনের বাড়িতে তার ভাইয়ের এক বন্ধু যে কিনা ডক্টর ছিল, সে দেখা করতে এসেছে। আর সে বলে, তোমার ভাই আমাকে তোমার ব্যাপারে বলেছে এবং ওই মৃত্যুর কথা আমি শুনেছি, আর তুমি অনেক লাকি যে তুমি বেঁচে গিয়েছো। তো স্টিফানি তখন বলে, হ্যাঁ আমি লাকি ছিলাম, কিন্তু ডক্টর বলে বায়োলজিক্যালি তুমি আসলে বেঁচে ছিলে না, কারণ কেউ যদি 5 মিনিট নিঃশ্বাস না নেয় তাকে ক্লিনিক্যালি মৃত ধরা হয়, কিন্তু তুমি তার চেয়ে বেশি সময় নিঃশ্বাস নাওনি। তো এর মানে হচ্ছে তুমি যেটা অনুভব করেছিলে ওটা অবচেতন ছিল না, ওটা ছিল তুমি মৃত্যু অনুভব করেছো। তবে মৃত্যু অনুভব করা মানে কিন্তু মৃত্যু না। আর তখনই স্টিফেন ওর ভাই ভয় পেয়ে যায় এবং একে অপরের দিকে তাকায়, এবং স্টিফেনি যখন চারপাশে তাকায় ওর কাছে অস্বাভাবিক কিছু মনে হচ্ছিল। আর হঠাৎ করে তখন ট্রেনের শব্দ আসে এবং আমরা দেখতে পাই ট্রেন রেল ট্র্যাক ছেড়ে এবং মনে করো উড়ে উড়ে রাস্তা দিয়ে, আর কাউকে না, খালি ওদের দুজনকেই ধাওয়া করছে। তো ওরা দুজন তখন দৌড়ায়, হারামজাদিরা দৌড়াতে দৌড়ায়, খাড়া দৌড়ায়, কে এদিক ওদিক যা, এবং কি হয় লাস্টে ট্রেনটা ওদের দুজনের উপর দিয়ে যায় এবং ওরা মারা যায়। এবং লাস্টে কি হলো, কেউ আসলো না, মৃত্যু সবাইকে নিয়ে গিয়েছে, মৃত্যুকে ফাঁকি দেওয়া সম্ভব না। তো যাই হোক, এইভাবে ফাইনাল ডেস্টিনেশন সিনেমাটি শেষ হয়ে যায়। আমার অনেক ভুল হতে পারে, কারণ আমি তো আগেই বলছি আমি অনেক কিছুই বুঝি নাই সিনেমাটার, তবে তারপরে আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য যতটুকু আমি বুঝেছি তার মধ্যেই। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আর তোমরা যদি ফাইনাল ডেস্টিনেশনের 1 থেকে একবারে 5 পর্যন্ত সবগুলো সিনেমা সম্পর্কে জানতে চাও, বইলেও আমি চেষ্টা করবো আনার জন্য আর কি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।